সুধী দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি একজন আয়কর আইনজীবী এবং আয়কর আইনজীবী হিসাবে প্রতিনিয়ত আমাকে আয়কর সংক্রান্ত কিছু প্রশ্নের সম্মুখীন হতে হয়। আর তাই আয়কর বিষয়ক সাধারণ জিজ্ঞাসা এবং জিজ্ঞাসাগুলোর সাদামাটা উত্তর নিয়ে আমার আজকের এই ভিডিও। আমি আয়কর সংক্রান্ত বিভিন্ন কনফিউশন দূর করতে এবং আপনি যেন আপনার আয়কর রিটার্ন নিজেই ফিল আপ করে জমা দিতে পারেন এ বিষয়ে পরামর্শ এবং পদ্ধতি নিয়ে আমি আরও ভিডিও তৈরি করব। আপনি আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন যেন ভবিষ্যতে আপলোডকৃত গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সহজে পেয়ে যান। এই আলোচনায় আমি ব্যক্তি শ্রেণীর করদাতা নিয়েই আলোচনা করব। প্রথমত, আপনার জানা দরকার আয়কর কি। সহজ ভাষায় যদি বলি, ইহা সরকারি রাজস্ব আদায়ের একটি পদ্ধতিগত ব্যবস্থা। এখন আসেন, কেন দিতে হবে, আপনি কেন আয়কর দিবেন বা দেয়া উচিত। একটু ভাবলেই বিষয়টা খুব সহজ। একটি দেশ উন্নয়ন এবং পরিচালনার জন্য সরকারের টাকা দরকার, এজন্যই আপনাকে আয়কর দিতে হবে। তাছাড়া আয়করের অনেকগুলো উদ্দেশ্যের মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হল সম্পদ পুনর্বণ্টন, যা সরকার আয়কর পদ্ধতি প্রয়োগ করে এ কাজটি করার চেষ্টা করে থাকেন। এখন প্রশ্ন থাকতে পারে, আয় কি বা আয় করযোগ্য আয় কি। অনেকেই গুলিয়ে ফেলেন যে আয় এবং করযোগ্য আয় দুইটা বোধহয় একই। আসলে দুইটা এক শব্দ নয়। আপনার সকল আয় করযোগ্য নয়। যেমন চাকরিজীবীদের ক্ষেত্রে শর্ত সাপেক্ষে বাড়ি ভাড়া, মেডিকেল ভাতা, যাতায়াত ভাতা ইত্যাদি করযোগ্য নয়। যে সকল আয়ের উপর আপনাকে আইনগতভাবে কর দিতে হবে সে সকল আয়কে করযোগ্য আয় বলা হয়। এখন প্রশ্ন হলো, আমি কর না দিলে অসুবিধা কি। আপনার যদি করযোগ্য আয় থাকে তবে আইনগতভাবে আপনি আয়কর দিতে বাধ্য এবং অবশ্যই আপনাকে আয়কর দেয়া উচিত। যদি এ উচিত কাজটি আপনি না করে থাকেন এবং কখনো আপনার এ কর ফাঁকির বিষয়টি সরকারের আয়কর দপ্তরের নজরে আসে, তখন আপনি ঝামেলায় পড়বেন। এক্ষেত্রে আপনার আয়কর তো দিতেই হবে, ক্ষেত্র বিশেষে আপনার জরিমানাও দেয়া লাগতে পারে। আরেকটি বিষয় হলো, আপনি সরকারের প্রদত্ত সকল সুযোগ সুবিধায় ভোগ করছেন, যেমন অবকাঠামো সুবিধা, রাস্তাঘাট, ইউটিলিটি, স্বাস্থ্য, শিক্ষা, আইন ও বিচার ব্যবস্থা, নিরাপত্তা ব্যবস্থা ইত্যাদি সবই কিন্তু সরকার আপনাকে দিচ্ছে। তাছাড়া আপনি যে আয়ের উপর আয়কর দিতে চাচ্ছেন না, সেই আয়টাও কিন্তু আপনি এদেশে বসেই করেছেন এবং এই আয়ের পিছনেও সরকারের অবদান আছে। সুতরাং নৈতিকভাবে করযোগ্য আয় থাকলে আপনার আয়কর দেওয়া উচিত। এখন প্রশ্ন হলো, কার কার আয়কর দিতে হবে এবং বা আয়কর রিটার্ন জমা দিতে হবে। আমি এখানে আয়কর রিটার্ন কার কার জমা দিতে হবে সেই বিষয়টি আলোচনা করব। আমাদের আগে জানতে হবে রিটার্ন কি। রিটার্ন হলো আপনার আয়, ব্যয়, বিনিয়োগ, সম্পদ, আয়কর নির্ণয়ের একটি বিবরণী, যা প্রতি বছর জুন মাস অতিক্রান্ত হলে জুলাই 1 তারিখ থেকে জুন 30 তারিখ পর্যন্ত অর্থ বছরের মোট আয় থেকে করযোগ্য আয় নির্ণয় পূর্বক কর সহ বা ক্ষেত্রবিশেষ কর ছাড়া আপনার জন্য নির্দিষ্ট একটি ফরম্যাটে আপনার জন্য নির্ধারিত আয়কর সার্কেল অফিসে জমা দিতে হবে। তবে জমা দেওয়ার শেষ তারিখটি বছর বছর পরিবর্তন হতে পারে, যা সরকার অর্থ আইনে বা পত্রিকায় নোটিশ দিয়ে জানিয়ে দিয়ে থাকে। রিটার্ন জমা দেওয়া আর কর দেওয়া কিন্তু এক নয়। আপনি রিটার্ন জমা দিচ্ছেন মানে আপনি সরকারের কর নেটের আওতায় আছেন। করযোগ্য আয় থাকলে কর দিতে হবে, আর না থাকলে কর দিতে হবে না। তবে আয়কর অধ্যাদেশ 1984 এর 75 ধারা অনুসারে আপনার আয়কর রিটার্ন জমা দেওয়ার বাধ্যবাধকতা থাকলে আপনি আয়কর রিটার্ন জমা দিতে হবে, করযোগ্য আয় থাকুক বা না থাকুক। করযোগ্য আয় না থাকলে কর দিতে হবে না, আর থাকলে কর দিতে হবে। কিন্তু 75 ধারার বাধ্যবাধকতা থাকলে আপনাকে রিটার্ন জমা দিতেই হবে। যদিও আয়কর রিটার্ন কাদের জমা দিতে হবে 75 ধারায় বিস্তারিত আছে, তারপরও আমি জানিয়ে রাখছি আপনাকে আয়কর রিটার্ন জমা দিতে হবে কিনা। আপনার আয়কর রিটার্ন জমা দিতে হবে যদি আপনার করযোগ্য আয় থাকে।
অর্থাৎ করযোগ্য আয় থাকলে আপনার আয়কর রিটার্ন জমা দিতে হবে। তবে 2,50,000 টাকার উপরে যদি আয় না থাকে সেক্ষেত্রে আপনাকে কর দিতে হবে না। আপনার যদি বিগত 3 বছরের মধ্যে কোনো 1 বছর কর ধার্য করা হয়ে থাকে, এবছর করযোগ্য আয় থাকুক বা না থাকুক, আপনাকে আয়কর সার্কেল অফিসে বা আয়কর মেলায় আপনাকে আয়কর বিবরণী জমা দিতে হবে। আপনি যদি সরকারি বা স্বায়ত্তশাসিত বা সরকার নিয়ন্ত্রিত কোনো প্রতিষ্ঠানে চাকরিজীবী হন এবং আপনার মূল বেতন যদি 16,000 বা তার চেয়ে বেশি হয়, তবে আপনাকে আয়কর বিবরণী জমা দিতে হবে। কর দেওয়া লাগবে না, সেটা অন্য বিষয়। আপনি যদি বেসরকারি চাকরিজীবী হন এবং আপনি যদি নির্বাহী, ব্যবস্থাপনীয় বা উৎপাদনীয় সুপারভাইজারি পদে চাকরি করেন, বেতন যাই হোক না কেন, তবে আপনাকে আয়কর বিবরণী জমা দিতে হবে। এছাড়াও কারো কারো আয়কর বিবরণী জমা দিতে হবে যদি সেই ব্যক্তিটি কোনো মোটর গাড়ির মালিক হন। মোটর গাড়ি মানে বা জিপ গাড়ি অথবা প্রাইভেট কার, এগুলো মূল্য সংযোজন করার আওতায় যদি আপনি নিবন্ধিত কোনো ক্লাবের সদস্য হন, ট্রেড লাইসেন্স নিয়ে কোনো ব্যবসা বা পেশায় যদি আপনি নিয়োজিত থাকেন, আপনি যদি কোনো প্রফেশনাল বডি যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, সার্ভেয়র, আইটিপি, আইনজীবী ইত্যাদি বা ট্রেড অ্যাসোসিয়েশনের মেম্বার হন, তবে আপনাকে আয়কর রিটার্ন জমা দিতে হবে। আপনি যদি পৌরসভা, সিটি কর্পোরেশন বা সংসদ সদস্য হন, আপনি যদি সরকারি কোনো টেন্ডারে অংশগ্রহণ করেন, আপনি যদি কোনো লিমিটেড কোম্পানির পরিচালক হন, আপনি যদি কোনো গাড়ি দিয়ে রাইড শেয়ারিংয়ে অংশগ্রহণ করেন, আপনি যদি কোনো অংশীদারি ব্যবসার অংশীদার হয়ে থাকেন, তবে আপনাকে সময় মতো আয়কর বিবরণী জমা দিতে হবে। এখন প্রশ্ন হলো, কোন কোন আয়ের উপর আপনাকে আয়কর দিতে হবে? আপনার যে কোনো আয়, যেমন বেতন, নিরাপত্তা জামানতের উপর সুদ, গৃহ সম্পত্তির আয়, কৃষি আয়, ব্যবসা বা পেশাগতের আয়, আপনার যদি ওয়াইফ বা স্পাউস, ওয়াইফ হইলে স্বামী অথবা স্বামী হইলে ওয়াইফ, স্পাউস এবং অপ্রাপ্তবয়স্ক সন্তানের আয়, মূলধনী আয় ও অন্যান্য আয়ের যোগফল যদি করযোগ্য আয় সীমা, করমুক্ত আয় সীমা অতিক্রম করে, তবে আপনাকে প্রযোজ্য হারে আয়কর দিতে হবে। কত টাকা আয়কর আপনাকে দিতে হবে, এটা একটা প্রশ্ন। করযোগ্য আয় নির্ধারণের ব্যাপারটা একটু জটিল, তাই শুধু করযোগ্য আয় নির্ধারণ নিয়ে আমি আলাদা একটি ভিডিও তৈরি করব। এই ভিডিওতে আপনি যেন নিজেই আপনার করযোগ্য আয় নির্ণয় করতে পারেন, এ ব্যাপারে সকল ধরনের নির্দেশনা দেওয়া থাকবে। এখানে আমি আয়করের হারগুলো শুধু উল্লেখ করছি। একজন করদাতা ব্যক্তির প্রথম 2,50,000 টাকা পর্যন্ত কর দিতে হবে না। তবে 2,50,000 টাকার উপরে যদি 1 টাকাও হয়, তবে আপনাকে মিনিমাম কর মানে মিনিমাম ট্যাক্স দিতে হবে। মিনিমাম ট্যাক্সগুলো এরকম: ঢাকা, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের জন্য 5,000, অন্যান্য সিটি কর্পোরেশনের জন্য 4,000, সিটি কর্পোরেশনের বাহিরে যেমন জেলা হেডকোয়ার্টার বা উপজেলা এসবের জন্য 3,000 টাকা। হিসাবকৃত আয়করের পরিমাণ যদি মিনিমাম করের বেশি হয়, তবে মিনিমাম কর আর দিলে চলবে না, তবে সেক্ষেত্রে আয়কর যেটা আসে সেটাই আপনাকে দিতে হবে। যেমন প্রথম 2,50,000 টাকা বাদ দেওয়ার পরে 4 লক্ষ টাকার উপর 10%, অর্থাৎ 4 লক্ষ টাকার উপর যদি 10% হয়, তাহলে করযোগ্য মোট 6,50,000 টাকা যদি হয়, 2,50,000 বাদ দেওয়ার পরে বাকি 4 লাখের উপর 40,000, অর্থাৎ 6,50,000 টাকা ইনকাম করযোগ্য আয় হলে আপনার ট্যাক্স দিতে হবে 40,000। তারপরেও যদি আপনার ইনকাম থাকে, যেমন আপনার যদি 5 লক্ষ টাকা থাকে, পরবর্তী 5 লক্ষ টাকার উপর 15%, তার পরবর্তী 6 লাখ টাকার উপর 20%, তার পরবর্তী 30 লক্ষ টাকা পর্যন্ত 25%। তারপরেও যদি আপনার আয় থাকে, অর্থাৎ আপনি ধনিক শ্রেণী হন, তাহলে আপনাকে 30% ট্যাক্স দিতে হবে। করমুক্ত আয় কত, এটা একটা প্রশ্ন। আপনি সাধারণ করদাতা হলে আপনার 2,50,000 টাকা করমুক্ত। মহিলা ও সিনিয়র বা প্রতিবন্ধীদের অভিভাবক যদি 2 জন হয়, 2 জন পাবে না, 1 জন। সুতরাং মহিলা, যে কোনো মহিলা
সিনিয়র মানে হলো সিনিয়র সিটিজেন, 65 বছরের উপরে যারা, 65 বছর বয়সের উপরে যেসব নাগরিক আছে, অথবা এবং প্রতিবন্ধীদের অভিভাবক, প্রতিবন্ধী নয়, প্রতিবন্ধীদের অভিভাবক, একজন অভিভাবক, তাদের জন্য 3 লক্ষ টাকা পর্যন্ত করমুক্ত। প্রতিবন্ধীদের জন্য কিন্তু 4 লক্ষ টাকা করমুক্ত। যুদ্ধাহত মুক্তিযোদ্ধা হলে 4,25,000 টাকা। এখন আপনাদের মনে অনেক সময় কিছু কিছু প্রশ্ন আসে, অনেকেই সাধারণত আমাকে জিজ্ঞেস করে থাকেন, আর তাই আমি এই ভিডিওতে এই প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করছি। আমি একজন ছোট্ট চাকরিজীবী, বেতন কম, আমার করযোগ্য আয় নেই, আমার রিটার্ন জমা দিতে হবে কিনা? উত্তর হলো, আপনি যদি সরকারি বা স্বায়ত্তশাসিত কোনো প্রতিষ্ঠানে চাকরিজীবী হন এবং আপনার মূল বেতন যদি 16,000 বা তার চেয়ে বেশি হয়, অথবা আপনি যদি বেসরকারি চাকরিজীবী হন এবং আপনি যদি নির্বাহী, ব্যবস্থাপনীয় বা উৎপাদনের সুপারভাইজারি পদে চাকরি করেন, বেতন যাই হোক না কেন, বেসরকারিদের জন্য কিন্তু বেতন যাই হোক, বেতনটা নির্ধারিত না। যেমন সরকারিদের ক্ষেত্রে 16,000 টাকা বেতন নির্ধারিত, আর বেসরকারিদের ক্ষেত্রে এটাকে বলা যায় ডেজিগনেশন ওয়াইজ। যদি আপনি নির্বাহী, ব্যবস্থাপনীয় অথবা উৎপাদনের সুপারভাইজারি পদে চাকরি করেন, তবে আপনাকে আয়কর রিটার্ন জমা দিতে হবে। রিটার্ন জমা দেওয়ার অর্থ এই নয় যে আপনাকে ট্যাক্স দিতে হবে, ট্যাক্স হলে দিবেন, না হলে নাই, কিন্তু রিটার্ন জমা দিতে হবে। দ্বিতীয় আরেকটি প্রশ্ন অনেকেই করে, আমার তো বেতন থেকে প্রতি মাসে নিয়োগকর্তা আয়কর কেটে সরকারি কোষাগারে জমা দিচ্ছেই, তবে কেন আমার আয়কর রিটার্ন জমা দিতে হবে? আপনার যদি 75 ধারা অনুসারে রিটার্ন জমা দেওয়ার বাধ্যবাধকতা থাকে, তবে আপনার আয়কর রিটার্ন জমা দিতে হবে। নিয়োগকর্তা আপনার বেতন থেকে যে আয়কর কেটে সরকারি কোষাগারে জমা দিচ্ছেন, ওই টাকাগুলো আপনার আয়ের উপর ধার্যকৃত কর থেকে বিয়োগ হবে। কিন্তু জমাকৃত টাকা আপনার পদেয় কর থেকে বিয়োগ দেওয়ার পর যদি আপনার আরও পদেয় কর থাকে, তবে আপনাকে আরও কর দিতে হবে। আর যদি বিয়োগফল শূন্য বা নেগেটিভ হয়, অর্থাৎ আপনার করযোগ্য আয়ের উপর ধার্যকৃত করের থেকে যদি নিয়োগকর্তা বেশি টাকা কেটে জমা দিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনাকে ওই বছর আর কর দিতে হবে না, শুধু সময় মতো রিটার্নটা জমা দিলেই হবে। আরও একটি প্রশ্ন অনেকেই করে, অথবা অনেকেই বিপদে পড়ে আছে এই ঘটনাটির জন্য। যেমন ব্যাংক লোন নেওয়ার সময় বা ক্রেডিট কার্ড করার সময় বা ইউরোপে ট্যুরিস্ট ভিসা নেওয়ার জন্য বা জমি দলিল করার জন্য কারো কারো নামে টিন সার্টিফিকেট জেনারেট করা আছে। তারা কি করবেন? যে আয় বর্ষে আপনার টিন জেনারেট করা হয়েছে, অর্থাৎ আপনার টিন যদি জানুয়ারি মাসে জেনারেট করা হয়ে থাকে, তবে জুন মাসের পর থেকেই আপনার রিটার্ন জমা দেওয়ার বাধ্যবাধকতা হয়ে গেছে। না দিয়ে থাকলে পিছনের বছরগুলো আপনি দিতে পারবেন, তবে জরিমানা দিতে হবে। আমি তো অনেকে প্রশ্ন করেন, আমি বিদেশে ছিলাম, বিদেশি টাকা করমুক্ত, তবে ওই টাকা আমি দিয়ে যদি আমি একটি বাড়ি কেনার চিন্তা করি বা বাড়ি কিনি, তাহলে কি আমার ট্যাক্স দিতে হবে বা কিছু করতে হবে? হ্যাঁ, বিদেশ থেকে প্রেরিত অর্থ আয়কর মুক্ত, তবে তা ব্যাংকিং চ্যানেলে প্রেরণ করা থাকতে হবে এবং এ টাকা যে ব্যাংকিং চ্যানেলে বাংলাদেশে আনা হয়েছে তার উপযুক্ত প্রমাণপত্র দাখিল করতে হবে। অন্যথায় আপনাকে বিদেশে আয়কৃত টাকার উপরও আয়কর দিতে হবে। কেউ কেউ আছে যারা চাকরিও করে না, ব্যবসাও করে না, জমির দালালি বা বিভিন্নভাবে টাকা ইনকাম করে, এখন ওই টাকা দিয়ে সে একটা বাড়ি কিনবে, তাহলে তার কি করতে হবে? এমন বিভিন্ন প্রশ্ন অনেকের মনে আছে। যদি এরকম ঘটনা হয়ে থাকে, তবে সেক্ষেত্রে আপনার করযোগ্য আয় থাকলেই 2,50,000 টাকার বেশি আয় থাকলে আপনাকে কর দিতে হবে। আপনি বলতে পারেন, আমার বাড়ি কেনার টাকা আছে, কিন্তু এ টাকা অনেক বছর ধরে আয় করেছি, কোনো বছরই আমার উক্ত বছরের করমুক্ত সীমা অতিক্রম করেনি। যদি আপনি তা প্রুফ করতে পারেন, তবে কর দিতে হবে না। বিষয়টা হলো এরকম, যদি আপনি বাড়ি কিনছেন 40 লক্ষ টাকা দিয়ে, এখন আপনি 40 বছরে আয় করছেন 40 লক্ষ টাকা, সেক্ষেত্রে আপনার করযোগ্য প্রতি বছরে 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা মানে করযোগ্য না। হয়তো 40 বছর আগে করযোগ্য থাকতেও পারে, রিসেন্টলি 1 লক্ষ টাকা বা তার কাছাকাছি টাকা করযোগ্য না। তো সুতরাং এরকম যেই বছরে আয়টা ছিল, ওই বছরে যদি আপনি ওই বছরের
প্রযোজ্য বাজেট বা অর্থ আইন অনুসারে যদি আপনার আয়টা করযোগ্য না হয়ে থাকে তাহলে আপনাকে কর দিতে হবে না। কিন্তু 1 বছর যদি আপনি 40 লক্ষ টাকা আয় করে থাকেন তাহলে অবশ্যই করযোগ্য। এটা বাংলাদেশ জন্ম থেকেই ছিল বা এখনো আছে। মানে এখন আমাদের 2,50,000 টাকা করমুক্ত, তারা তো পিছনে আরো করমুক্ত সীমা কম ছিল, সুতরাং বেশি থাকার কোনো সুযোগ নেই। একটি প্রশ্ন অনেকেই করে আমাকে, উত্তরাধিকার সূত্রে আমি একটি বাড়ি পেয়েছি, আমার কি আয়কর দিতে হবে? না, উত্তরাধিকার সূত্রে আপনি বাড়ি পেয়ে থাকলে আপনার আয়কর দিতে হবে না, কারণ উত্তরাধিকার সূত্রে বাড়িটি আপনার টাকা দিয়ে কিনতে হয়নি। অনেকে আছে এখন আধুনিক যুগে, ডিজিটাল যুগে অনেকেই মোবাইল অথবা মেইল অথবা স্কাইপ অথবা হোয়াটসঅ্যাপ বিভিন্নভাবে যোগাযোগ করে বিদেশি কোম্পানি এজেন্ট হয়েছেন। বিদেশি কোম্পানি মাল এদেশে বিক্রি করতেছেন এবং তারা আপনাকে টাকা দিচ্ছে এই বিক্রির জন্য। এখন কথা হচ্ছে এই টাকা কি করমুক্ত কিনা। অনেকেই ভেবে থাকেন যে বিদেশি টাকা করমুক্ত। আসলে বিদেশি টাকা করমুক্ত তখনই যখন আপনি ওই দেশের থেকে বিদেশ থেকে ইনকাম করবেন। আপনি বাংলাদেশে থেকে কাজ করছেন, বিদেশ থেকে আপনাকে কমিশন দিয়েছে, এই টাকা করমুক্ত নয়। করমুক্ত হতে হলে আপনাকে সশরীরে ফিজিক্যালি আপনাকে বিদেশ থাকতে হবে। সুতরাং আমার ভিডিওটি আজকে এ পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লাগবে বা ভালো লেগেছে। তো ধন্যবাদ সবাইকে। আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল। আশা করি পরবর্তী ভিডিওতে আরও গুরুত্বপূর্ণ জিনিস আমি উপস্থাপন করব, আপনি যাতে নেক্সট বছরগুলোতে আপনার আয়কর রিটার্নগুলো আপনি নিজেই জমা দিতে পারেন, নিজেই ফিল আপ করতে পারেন, কিভাবে ট্যাক্স ক্যালকুলেশন করবেন, এই বিষয়গুলো আমি আপনাদের ওই ভিডিওতে ক্লিয়ার করব। তো সবাইকে ওই ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।